বিষাক্ত মদ পানে বগুড়ায় আরো 6 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16-তে। চাহিদার চেয়ে যোগান কম, সেই সুযোগে বিদেশি মদের বোতলে বিষাক্ত মদ। স্বরাষ্ট্রমন্ত্রী তো আজ বলেই দিলেন, যারা মদ খাচ্ছেন তারা যেন সতর্ক হন। আর এমন সময় দেশে এবার নকলি আবার মিছিল। এমনিতে ইয়াবা কতটা ক্ষতিকর তার বলার অপেক্ষা রাখে না। এরই মাঝে নতুন নকলি ইয়াবা সেবনে ঘটতে পারে তাৎক্ষণিক মৃত্যু। সংবাদ আর তার বিশ্লেষণ নিয়ে আমাদের রোজকার আয়োজন নিউজ গ্যালারিতে আজকে কথা হবে এই ইস্যুতে। সাথে আছে আমি সাদাত হাবিবি সেতু। আজকে আমাদের সাথে দুজন অতিথি যোগ দিয়েছেন এই ইস্যুতে কথা বলার জন্য। আমি দুজন অতিথিকে পরিচয় করে দিতে চাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার দুলাল কৃষ্ণ সাহা, কেন্দ্রীয় প্রধান রাসায়নিক পরীক্ষক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এবং জ্যেষ্ঠ সাংবাদিক পারভেজ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই প্রথমেই ডাক্তার দুলাল কৃষ্ণ সাহার কাছে যেতে চাই। এই যে নতুন ধরনের ইয়াবা বলা হচ্ছে, এটির আসলে বৈশিষ্ট্য কি এবং সেগুলোর ধরন কি, আপনারা কি পরীক্ষা করে জানতে পেয়েছেন? আসলে বাংলাদেশ ইয়াবাটা কোথাও বৈধভাবে প্রস্তুত হয় না, এটা সম্পূর্ণ অবৈধ ফ্যাক্টরিতে হয়। আর ইয়াবাতে সচরাচর বাংলাদেশে যে ইয়াবাটা আসে সেটাতে মিথাইল অ্যাম্ফেটামিন থাকে এবং ক্যাফেইন থাকে, কিন্তু ইয়াবা ট্যাবলেটের উপরে যে কালারটা থাকে লাল কালারটা, এই লাল কালার অনেক ওষুধ আছে যেগুলো পেইন কিলার, আবার অনেক কন্ট্রাসেপটিভ পিল সেগুলো লাল। আর রিসেন্টলি একটা পাগলের ওষুধ আছে অ্যালবিয়ন, এগুলো ইয়াবার মতো। তা এই এই মিশ্রণগুলো দিলে মানুষের ইয়াবা সেবনের, ইয়াবা খেলে যে ক্ষতিটা হবে তার তো বেশি ক্ষতি হবে। আর ইয়াবাটা তো বাংলাদেশে যখন আসে বিভিন্ন সীমান্তের বিভিন্ন পাশ গড়িয়ে, তা এই ইয়াবাটাকে এই ব্যবসায়ীরা 10টা ইয়াবাকে ভেঙে 100টা ইয়াবা করার জন্য বিভিন্ন অপদ্রব্য ভেজাল মিশ্রিত করে, এবং সে যে কি ভেজাল মিশ্রিত করছে নিজেও জানে না। এই ভেজাল অপদ্রব্য অ্যাডাল্টারেন্টের জন্য অনেকের স্বাস্থ্যহানি হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। আমি একটু পারভেজ খান, জ্যেষ্ঠ সাংবাদিক, তার কাছে যেতে চাই। সাধারণভাবে আসলে মাদকে ভেজাল, মানে মাদক যারা খাচ্ছেন তাদের তো আসলে তাদের ব্যাপারে তো আসলে কিছু বলা নেই, একটি গৃহীত অপরাধ। কিন্তু এই যে মানে অতি সম্প্রতি 1 সপ্তাহের মধ্যেই আসলে আমরা দুটি ট্রেন্ড দেখলাম, এক বিষাক্ত মদ, এরপরে আবার ইয়াবার ভেজাল আমরা আগেও শুনেছি, কিন্তু এই যে হঠাৎ করেই ট্রেন্ডটা বের হয়ে গেল, শুধুই কি চাহিদার যোগান এই সমীকরণ? চাহিদা সরবরাহের একটা কোরিলেশন থাকে সবসময়, ম্যানেজমেন্টে আছে। আপনারা জানেন যে এই সারা বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে আমরা বাংলাদেশের বিভিন্ন বার প্রায় 7 থেকে 8 মাস বন্ধ রেখেছিলাম। গত 2 মাস যাবত আবার এই সমস্ত বারগুলোকে আমরা বিভিন্ন মদের ইয়েগুলোকে খুলে দিয়েছি। এখন এইখানে যাদের লাইসেন্সদারি তারাই শুধু মদ খেতে পারবে। এখন দেখা যায় যে অনেক সময় আমাদের নজরদারি এড়িয়ে লাইসেন্সদারি ব্যতীত অনেকেই মদ খাচ্ছেন। আসলে বারগুলোতে হয়তো এই বিগত যে এই যে 8-9 মাস বন্ধ থাকে, এইতে হয়তো তাদের সরবরাহের কোনো গ্যাপ হতে পারে। সেই কারণে হয়তো চাহিদা বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন অখ্যাত কুখ্যাত মানে রাস্তাঘাটের মানে নন টেকনিক্যাল লোক মিথাইল অ্যালকোহল দিয়ে কম দামের জন্য মদ বানাচ্ছে। আসলে মেথিলেটেড স্পিরিট হচ্ছে একটা বিষাক্ত পয়জন, যেটা শিল্প কারখানায় এবং ট্যানারি শিল্পতে ব্যবহৃত হয়। কিন্তু দেখা যাচ্ছে যে 1 লিটার মিথাইল অ্যালকোহলের দাম 50 থেকে 55 টাকা, আর 1 লিটার ইথাইল অ্যালকোহল যেটা থেকে মদ বানানো হয় রেকটিফাইড স্পিরিট, তার দাম 350 থেকে 400 টাকা। এখন দুইটাই দেখতে একই রকমের, এই জন্য বাজার থেকে তারা আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি। আমি একটু সিনিয়র সাংবাদিক পারভেজ খানের কাছে আমার একটু প্রশ্ন ছিল যে মানে মাদকের মধ্যে ভেজালের বিষয়টি আমরা আগেও একাধিকবার শুনেছি, কিন্তু অতি সম্প্রতি এই যে পরিমাণটা হঠাৎ করেই আসলে খুব বেশি শোনা যাচ্ছে, এটির কি নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে? না, বেশি শোনা যাচ্ছে বলতে যেটা ইদানিং চারিদিকে যেটা হয়েছে সেটা একটা খুবই দুঃখজনক, এবং এটার মূল কারণটা কিন্তু ডাক্তার সাহেব যেটা বললেন আসলে সেটাই আসলে মূল সমস্যাটা বা মূল কারণটা। বিষয়টা হচ্ছে যেটা এখন দেশে বিদেশি মদ বলি বা দেশি মদ বলি, বিশেষ করে বিদেশি মদ যেটা, এই মদের চাহিদা যেটুকু আছে আমাদের দেশে
সেই তুলনায় কিন্তু প্রাপ্তিটা পাচ্ছে না, খুবই কম। এখানে ওয়ার হাউস গুলোতে যে মদগুলো সাপ্লাই হয় বা বিভিন্ন বার গুলোতে যে মদগুলো আসে, মানে যে পরিমাণ গ্রাহক বা খদ্দের বা কাস্টমার যেটাই বলে না কেন, তারা যে যে পরিমাণটুকু যায় সেখানে, ওটুকু কিন্তু সেখানে তারা পায় না। এছাড়া বিভিন্ন পার্টিতে বা বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই যারা এই ধরনের মদের আয়োজন করে থাকেন, ওরা কিন্তু হাউস গুলো থেকে বা বার গুলো থেকে বা অন্যান্য ক্লাব গুলো থেকে যখন মদটা সংগ্রহ করেন, ওরা কিন্তু ওই পরিমাণটুকু পায় না। প্রচুর একটা অভাব আছে। এই অভাবের জায়গাটা ফিল আপ করতে গিয়েই একটা অসৎ চক্র, তারা যেটা ডাক্তার সাহেব যেটা বললেন যে মিথাইল বা মিথানল, সেই মিথানলটা মিশ্রণ ঘটাচ্ছে এবং এটা করে এই মৃত্যু ঘটনাগুলো ঘটতেছে। শুধুমাত্র যেটুকু চাহিদা তার সরবরাহ কম, এবং এই সুযোগে এই অসৎ চক্রটা এই কাজে লেগে পড়ছে, তারা এই নকল জিনিসগুলো সরবরাহ করতেছে। শুধুমাত্র যে মিথানলটাও না, রেক্টিফাইড স্পিরিটটাও কিন্তু আমি যেটুকু জানি, ডাক্তার সাহেব বলবেন, এটাও যদি একটু কেউ যদি বেশি পরিমাণে খায় বা পর্যাপ্ত পরিমাণে খায়, সেটাও কিন্তু মদের চাইতেও কিন্তু বেশি ক্ষতি করে এবং বেশি ভয়ঙ্কর সেটা। জি, আমি আপনাকে আর জানতে যদি চাচ্ছিলাম আরেকটা বিষয় বলুন ইয়াবার যেটা, বিষয়টিতে, নতুন যে ইয়াবার বিষয়টি, এটি মানে ইয়াবা ভেজাল জন্ম নিয়ন্ত্রণ পিল দিয়ে দেওয়া হয়, ব্যথানাশক ওষুধে অনেক সময় ভুল বুঝিয়ে দেওয়া হয়। ইয়াবার নতুন যেই সংস্করণটির কথা মাদক অধিদপ্তর বলছে, সেটি খেলে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। মানে সামগ্রিকভাবেই কি তাহলে মানে ইয়াবার এই যে চালান বাংলাদেশে আসে বা যাচ্ছে, সেগুলোতেও কি তাহলে দুই নাম্বারে ঢুকেছে বা ঝামেলা শুরু হয়েছে? অবশ্যই ইয়াবাটা তো আমাদের আমাদের দেশে এখন পর্যাপ্ত এবং প্রচুর নকল ইয়াবা তৈরি হচ্ছে। এবং উনি যেটা বললেন যে এই কিছু ওষুধ সাদৃশ্য আছে ইয়াবার মতো, সেটা তো আছেই, কিন্তু ওটা বাদেই ওই যে আরেকটা বিষয়, সেটাও আসলে ডাক্তার সাহেব বলে দিয়েছেন যে ওই একটা ইয়াবা ভেঙে 10টা ইয়াবা তৈরি হচ্ছে বা 100 ইয়াবা তৈরি হচ্ছে। এই নকল ইয়াবা গুলো, হ্যাঁ, সেই নকল ইয়াবা গুলো খেয়েই কিন্তু এই বিষয়গুলো ঘটতেছে এবং এটা খুবই মারাত্মক। এবং চারিদিকে কিন্তু আমরা তো বাজারে দেখি যেখানে এখন প্রকাশ্যে মানে মদ এবং ইয়াবা দুটোই কিন্তু প্রকাশ্যে বিক্রি হচ্ছে, এবং এই ভেজাল এবং নকলগুলি বেশি পাওয়া যাচ্ছে। অধিক লাভ, এবং এটা অধিক লাভটাই মূল কারণ আসলে। জি, আমি আমি একটু আবারও ডাক্তার দুলাল কৃষ্ণ স্যার কাছে যেতে চাই। যেহেতু আপনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে রয়েছেন, স্বাভাবিকভাবেই যারা অনুষ্ঠানটি দেখছেন সবার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে মাদক অধিদপ্তর জানালো, নিয়ন্ত্রণ অধিদপ্তর জানালো যে নতুন ধরনের এক ধরনের এই যে নেশা ঢুকছে এবং সেটাতে মৃত্যু ঘটতে পারে, সেটি তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই যে নিয়ন্ত্রণ করা, এটি আসলে কার দেখভালের দায়িত্ব? না না আপনি যথার্থই বলেছেন। আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণের জন্য নোডাল এজেন্সি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, দেশের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এইটা নিয়ন্ত্রণে কাজ করছে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি কাজ করছেন, কোস্টগার্ড কাজ করছে। দেশের অভ্যন্তরে আমাদের পুলিশ বাহিনী, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সমন্বিতভাবে যৌথ অভিযান পরিচালনা করছে। আসলে যে পাচারটা হয় এর 10% ম্যাক্সিমাম আমাদের নজরদারিতে আসে, আইন শৃঙ্খলা রক্ষা ধরতে পারেন। 90% কিন্তু বিভিন্ন পথ অবলম্বন করে দেশে ঢুকে পড়ে। কিন্তু প্রতিবেশী দেশে আমরা 43টে অবৈধ ইয়াবা কারখানা পেয়েছি। কারখানার ঠিকানা সহ আমরা মায়ানমার সরকারকে দিয়েছি। গত মাসে আমরা মায়ানমার সরকারের ডিজি লেভেলে টক করেছি, তাদেরকে আমরা বলেছি আসলে মায়ানমারেরও ক্যাপাসিটি নেই ইয়াবা বানানোর। ইয়াবার যে মূল উপাদানটা সিডোফিড্রিন, এইটা কিন্তু উৎপাদন করার মতো ক্ষমতা মায়ানমার না, এশিয়ার মধ্যে একমাত্র চীন এবং ইন্ডিয়া ছাড়া কেউ করতে পারে না, ইভেন জাপানও করতে পারে না। তাই এই চীন এবং ইন্ডিয়া থেকে যদি এই র মেটেরিয়ালসটা না যায়, মানে এই প্রিকারসার কেমিক্যালটা না পেলে কোনো দেশই ইয়াবা বানাতে পারবে না। জি, জি, আমি আমি জ্যেষ্ঠ সাংবাদিক পারভেজ খানের কাছে যেতে চাই। আপনি অনেক দিন ধরে আপনার অপরাধ বিষয়ক সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। আমি যদি ভুল না বলি তাহলে অন্তত পক্ষে 100 বার হয়তো আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। এরকম এরকম টক শোতে এসেছেন, রিপোর্টে কাজ করেছেন, পেছনে থেকে কাজ করেছেন। কিন্তু এই যে 90% আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অগত্যায় চলে যাচ্ছে, এটি একবার প্রকাশ্যেই বলা হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে, তাহলে এটির সমাপ্তি কি? মানে তাহলে কি মানে যারা সাধারণ নাগরিক আছেন তারা নিজেদেরকে সচেতন করবেন, এর বাইরে তাহলে তার কোনো সুরক্ষা বলয় আমাদের হাতে নেই? না, সুরক্ষা বলয় যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে আর একটু সচেতন হতে হবে।
আর উনি যেটা বললেন আমি সেখানে কিছুটা দ্বিমত পোষণ করি ওনার সঙ্গে। সেটা হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা যে কাজগুলো করতেছে আমার কাছে কিন্তু আদৌ মনে হয় না যে তারা যথেষ্টভাবে দায়িত্ব পালন করতেছে। বিজিবি, পুলিশ, র্যাব এটা কিন্তু তাদের একটা বাড়তি দায়িত্ব তারা করতেছে, কিন্তু মূল দায়িত্ব যেটা তাদেরকে একটা কথা জিজ্ঞেস করলে কিন্তু সবসময় একই কথা বলে যে আমাদের অস্ত্র নেই, আমাদের ওই পরিমাণ যানবাহন নেই, ওই লোকবল নেই। কিন্তু যেটুকু আছে সেটুকু যদি ওনারা সঠিকভাবে ব্যবহার করতেন আমার মনে হয় যে এটা একটা ভালো সুফল পাওয়া যেত। উনি আর একটা বিষয় বলেছিলেন যে আমাদের নজরদারির বাইরে অনেক সময় অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু এই যে যত লোকের মৃত্যু হয়েছে এদের কিন্তু খবর দিয়ে দেখেন এবার মদগুলো কোথা থেকে কালেকশন করেছে, কিংবা বাইরে গিয়ে যারা খাচ্ছে, হ্যাঁ এই খাবার কতজন লোকের পারমিশন আছে খাবার মতো, এবং বারে তো পারমিশন দেখা হয় না, বারে তো গেলেই মদ দিয়ে দেওয়া হয়, মানে কার পারমিশন আছে লাইসেন্স আছে সেটিও দেখা হয় না, কখনোই দেখা হয় না, এটা কখনোই দেখা হয় না। এবং বারগুলো যদি দেখে তখন তো সেখানে কদদেবী যাবে না। আমরা একটা হিসাব করে দেখি 80 থেকে 90 জন কদদেবী যাচ্ছে যাদের কোনো খাবার কোনো পারমিশন নেই। তো এইটুকু আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি বা সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি তাদের অবশ্যই তাদের লোকবল মানে সংকট আছে, তাদের যানবাহন সংকট আছে, তাদের মানে পারিপার্শ্বিক যে সহযোগিতা করা দরকার, তাদের অস্ত্র নেই, অনেক সমস্যা আছে। এরপরও আমি মনে করি তারা যদি আরেকটু আত্মনিবেদিত হন, আরেকটু সচেষ্ট হন, আমার মনে হয় আরো অনেক পাওয়া যাবে ভালো। যে আপনাদের দুজনকেই ডাক্তার দুলাল কৃষ্ণ সাহা এবং পারভেজ খান আপনাদের দুজনকেই আসলে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আলোচনাটি আরো দীর্ঘ করা যেত কিন্তু আমাদের আসলে সময় একেবারেই শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে দর্শক, 1 বছরের বিরতির পর টাইগাররা সাদা পোশাকে মাঠে নামলো। কেমন দিন গেল? 242 রানে 5 উইকেট, সারাদিনে 90 ওভার ব্যাটিং, 2.68 এরকম গড়ে রান। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আজকে আতিফ আজম আছেন, ক্রীড়া সাংবাদিক, স্পোর্টস ইনচার্জ, ডেইলি সান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আতিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। প্রথমেই বলবো যে ধারণা করা হয়েছিল, পিচ নিয়ে একটু কথা বলতে চাই। ধারণা করা হয়েছিল যে একটা পেসিং অ্যাটাক দেখতে যাব, আমরা দেখতে পারবো, এবং গত পরশুদিন থেকে আলোচনা করছিল, ক্যাপ্টেনেরও প্ল্যান ছিল একটা এগ্রেসিভ টিম সাজানোর, এবং সেক্ষেত্রে ক্যাপ্টেন আসলে এগ্রেসিভ বলতে মমিনুল পেস বোলিং অ্যাটাকের কথা বলছিলেন। সেখান থেকে এসে আমরা এক পেসার খেলাম, যদিও ওই মাঠে আমরা পেসার ছাড়াও খেলেছি এবং তার ফলাফলও আমরা খুব বাজেভাবেই পেয়েছি। কিভাবে দেখছেন? না আসলে মমিনুল হক তো প্রথম দিন, মানে মমিনুল হকের আগে থেকে বলতে হয় যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টই যখন 5 জন পেসার নিয়েছিল তখনই মনে হচ্ছিল যে এখানে বাংলাদেশ 2 জন পেসার নিয়ে খেলার চিন্তা করবে। তবে আজকে সকালে যখন টিম ঘোষণা হলো তখন জানা গেল যে একজন পেসার খেলবে, এবং সেটাও বাংলাদেশের মানে যিনি টেস্ট স্পেশালিস্ট বলে খ্যাত সেই আউজায় জাহিন বদলে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান বিগত দিনে বেশ ভালো বল করেছেন, তো তার টেস্ট দলে আসাটা মোটেই সারপ্রাইজিং ছিল না। সারপ্রাইজিং ছিল যে রাকিব মানে এক্সক্লুশনটা, বিকজ তার এক্সক্লুশনে কোনো আপনি মানে কোনো ভিত্তির উপরে রাইকে এক্সক্লুড করা হয়েছে এটা নিয়ে আমরা ঠিক মানে যথার্থ কোনো ধরনের এখন পর্যন্ত উত্তর পাইনি মানে কারোর কাছ থেকেই। আর উইকেটের কথা যেটা বললেন, উইকেটটা এখন পর্যন্ত আজকে একটা ফ্ল্যাট উইকেট ছিল। প্রথম দিন যেরকম উইকেট থাকে আর কি একটা ইউজুয়াল টেস্ট ম্যাচে, মানে ভালো ইউজুয়াল টেস্ট ম্যাচে যে ধরনের উইকেট থাকে ও ধরনের উইকেটই ছিল, উইকেটে তেমন কোনো বাড়তি কিছু ছিল না। আপনি দেখেন যে একমাত্র তামিম ইকবালের আউটটা ছাড়া, যে আউটটা আর কি একটা ভালো বলে হয়েছে, বাকি সবকটা উইকেটই কিন্তু উই হ্যাভ গিফটেড হবে। ধরেন আপনি যে রান আউটটা আজকে সাদমান হয়েছে, রান আউটটা সাদমান এতক্ষণ রিভিউ নিতে পারতেন সাদমান চাইলেই। হ্যাঁ, এবং সাদমান যে ভিউ নিতে পারছেন ওটা মানে ওটা যতটা সাদমানের দোষ ঠিক ততটা দোষ কিন্তু মুশফিকুর রহিমের, কারণ মুশফিকুর রহিম কিন্তু বলতে পারতেন, বিকজ উনি কিন্তু অন্য এন্ডে ছিলেন, উনি হয়তো তাকে বলতে পারতেন না তুমি ভিউ নাও বা কিছু, যদিও সাদমান পরবর্তীতে এসে বলেছেন যে সেই ভিউটা নিতে চাইনি। তো ইন দ্যাট ওটা একটা। আর আরেকটা হচ্ছে মুশফিকুর রহিমের উইকেটটাও কিন্তু ওটা কিন্তু মুশফিকুর সেট ছিলেন, জাস্ট বলটা একদম টেস্টে তো এই ধরনের বল আসবেই যে বল একটা শার্প টার্ন করবে, হয়তো তাকে মানে সে ফ্লাইটে রিসিভ হয়ে আর কি সে কনফিডেন্ট দিয়ে দিচ্ছে। জি, আমি আমি আজকে যদি প্লেয়ারদের খেলার কথা বলি তাহলে সবচেয়ে কম 15 বল খেলেছেন তামিম ইকবাল, এবং বাঁহাতিদের জন্য একটা বাজে সময় যাচ্ছে, বাংলাদেশের ব্যাট প্যাচ যাচ্ছে, এবং সেই ব্যাট প্যাচটা টেস্টেও আসলে কন্টিনিউ করছে। কিভাবে দেখছেন? কেন সাদমান কিন্তু ব্রিফিং এ পরে বলেছেন যে তার আসলে খেলতে খুব যে অসুবিধা হয়েছে বিষয়টা একেবারেই সেরকম না, এর থেকে ভালো বোলিং ঘরোয়া লিগে খেলা হয় বলে তিনি দাবি করেছেন, মানে ভালো স্পিন, তারপরেও 5 উইকেট দিয়ে আসা এবং যেভাবে আউট হওয়া। তামিম ইকবালের বলটা কেমারোচের অসাধারণ বল ছিল, এর বাইরে আপনি নিজেই বলছিলেন বাকিগুলো আসলে একদম ছুঁড়ে ফেলে আসার মতো। না তাই কেমারোচের বলটা অসাধারণ ছিল সেটা যেমন সত্যি, তামিম ইকবাল কিন্তু কেমারোচের কাছে এই নিয়ে 11 বার আউট হলেন,
সুতরাং সেটাও কিন্তু একটা ব্যাপার, মানে তামিম টেস্টে 4 বার এবং ওডিআইতে 7 বার কেবল থেকে আউট করেছেন। মানে তামিম যেটা ঘটছে সেটা থেকে রাউন্ড দ্য উইকেট কেবল সাধারণত তামিম অ্যাটাক করছেন এবং ওই অ্যাঙ্গেলটা টাইমের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। আমি আজকে নিজেও মানে ফরমার বাংলাদেশ ক্রিকেট গেম ডেভেলপমেন্ট ম্যানেজারের সাথে কথা বলেছি, ফাইন স্যার, সেও বলছে যে সেই লেন্থটা কেবল সাহেব আন্ডারস্টুড যে তামিম কোন লেন্থে একটু তার জন্য সাসপেক্ট, এবং ঠিক সেই লেন্থেই তাকে বল করছেন। এবং যেহেতু আপনার একটা লেফট আর্ম পেস বোলার রাউন্ড দ্য উইকেট যখন বল করেন সে কিন্তু যখন, এবং তার যদি সত্যি মানে অস্ত্র হয় ইন সুইং, যেটা টাইমের জন্য আউট সুইং হয়ে যাচ্ছিল, তখন তার অ্যাঙ্গেলিং এর জায়গাটা অনেক কমে আসবে। এই অ্যাঙ্গেলিং কমে আসার কারণে আর কি টাইমের জন্য প্রবলেম হয়েছে, বিকজ ওই বলটা খেলতেই হতো, না খেললে হয়তো এজ হয়ে যেত। যদি এই জিনিসটা কেউ অন্যভাবে ওভার দ্য উইকেট করতো, এবং আমরা দেখছি যে গত 5-10 বছরের মধ্যে এখনকার দিনে আপনি দেখবেন যে পেস বোলাররা, নতুন পেস বোলাররা, মানে যারা ডানহাতি পেস বোলার অলওয়েজ লেফট আর্ম লেফট মানে লেফট হ্যান্ডের ব্যাটসম্যানদেরকে তারা কিন্তু বা মানে রাউন্ড দ্য উইকেট ট্রাই করছে টাইমের জন্য। এই জায়গায় একটা জায়গা যেটা, এবং মানে আমি কি কাজ করতে হবে, বিকজ কেমারুজ কিন্তু আরো 3টা ইনিংস তাকে বল করবে। জি, আমি একবারে শেষের দিকে চলে এসেছি। সাকিব আল হাসান প্রায় 90 বল খেলেছেন, 40-এর মতো রান করেছেন, এবং বলা হচ্ছে যে সাকিব আর লিটন শেষ যে 10টা ওভার খেলেছে প্রায় 4 রান করে গড়ে এসেছে। সাকিব আল হাসান তো অবশ্যই বাংলাদেশ টিমের অনেক বড় ফ্যাক্টর, এত ইনজুরি, শতভাগ ফিট না সেটাও কোচ নিজেই স্বীকার করেছেন। তারপরেও সাকিবের ব্যাটিং এবং আগামীকালের চাপ কিভাবে দেখছেন? সাকিব সাবলীল ছিলেন, সাকিব যতক্ষণ উইকেটে ছিলেন সাবলীল ছিলেন, লিটনও সাবলীল। মানে সাবলীল বলতে কি, আসলে টেস্ট ক্রিকেটে আপনি যে বলছেন 4 রান করেছে এটা যেমন সত্য, তেমনি কালকে কিন্তু আমাদের একটা বড় লিড নিতে গেলে বাংলাদেশের ফার্স্ট সেশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ফার্স্ট সেশনে তাদের ম্যাক্সিমাম এনার্জিটা বাংলাদেশের উপরে চেষ্টা করে ম্যাক্সিমাম এনার্জি দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করার। এই ফার্স্ট সেশনে যদি বাংলাদেশ খুব সাকসেসফুলি ওভারকাম করতে পারে, দেন বাংলাদেশ মাইট গেট আ গুড লিড, বিকজ আপনি এই উইকেটে যেরকম উইকেট হচ্ছে আমি আশা করছি কালকে দুপুরের পর থেকে নিশ্চয়ই টান আরো বাড়বে, এবং বাংলাদেশ যদি 4 ম্যান মানে স্পিন অ্যাটাক নিয়ে এসছে তারা ওই ধরনের উইকেটই আশা করছে। তো আর স্কোর অ্যারাউন্ড 350-400 উড বি মানে আইডিয়াল ফর বাংলাদেশ টু চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ ইন দিস মানে সিরিজ। জি আতিফ ভাই, আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই। আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, বাইরে খেলতে গেলে সামনে নিউজিল্যান্ড সফর রয়েছে, বারবারই বলা হচ্ছে যে পেসিং উইকেটের কথা, বারবারই বলা হচ্ছে যে আমাদের পেস ইউনিটকে আরো বেশি অ্যাক্টিভ রাখার কথা, তারপরেও শেষমেশ আমরা আসলে একটা স্পিনের সুযোগ নিচ্ছি। সেটা হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের স্পিনে খেলার অভিজ্ঞতা সবকিছু বিবেচনা নিয়েই করা হয়েছে, আমি সেই সিদ্ধান্তের কোনো আপত্তি জানাচ্ছি না, কিন্তু সামনের দিনগুলোর প্রস্তুতির জন্য বাংলাদেশ কি তাহলে এখনো আগের জায়গায় থেকে গেল কিনা? এটা মাইন্ডসেটের ব্যাপার। বাংলাদেশ আসলে বেসিক্যালি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট একটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে মানে ক্রিকেটটা খেলে, টেস্ট ক্রিকেটটা খেলে। কারণ আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনার 2জন পেস বোলার না খেলাতে পারেন বা ওই সৎসাহসটা না দেখাতে পারেন, তাহলে আসলে আপনার কোন দলের সাথে দেখা যাবে আই এম নট শিওর, বিকজ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে এখন খুব তলানি একটা দেশ, এদের সাথে না দেখে আপনাদের নিশ্চয়ই মানে অন্য কোনো বড় দেশের সাথে 3 বেস্ট বোলার নিয়ে খেলবেন না। এবং ফার্দার মোর হচ্ছে কি, আপনি যখন বাইরে খেলবেন তখন কিন্তু 3টা পেস বোলার নিয়ে খেলতে হবে, তো ওদেরকেও কিন্তু আপনি ঠিকমতো গ্রুম করার সুযোগ দিচ্ছে না বাংলাদেশ। মানে টিম ম্যানেজমেন্ট এক ধরনের কথা বলছে আর এক ধরনের অ্যাক্ট করছে, তো মানে দেয়ার ইজ আ লট অফ প্রবলেম, তাদের অ্যাকশন এন্ড देयर স্টেটমেন্টস আর কোয়াইট কন্ট্রাডিক্টরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আতিফ আজম, স্পোর্টস ইনচার্জ ডেলিসন, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। একটু অন্যরকম পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের একটা আয়োজন থাকে, একটা চেষ্টা থাকে। আজকে আমাদের এই চেষ্টায় এই আয়োজনে যোগ দিয়েছেন একজন শিল্পী শিমু দে, আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই, মানে নিউজের চ্যানেল, সারাদিন নিউজ হচ্ছে, আপনি নিজেও বসেছিলেন, আমরা সংবাদের বিশ্লেষণগুলো শুনছিলাম, এখন গান হচ্ছে, আপনার আইডিয়াটা কেমন লাগে? হ্যাঁ, মানে সবসময় মানে রাত শেষে সারা দেশের সংবাদ নেবার পরে একটু মনকে প্রশান্তি দিয়ে ঘুমোতে যাওয়া, এটা মানে খুব ভীষণ ভালো একটা আইডিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আগে আমরা একটা গান করি, তারপর আমরা গল্পে যাই, নাকি? হতে পারে। আমাদের ভাষার মাস চলছে, তো আমি এরকম একটি গান দিয়ে শুরু করব যেটা আমাদের প্রত্যেকটা বাংলা ভাষাভাষীর ভীষণ প্রিয়। জি, শুরু করা যাক। প্রতুল মুখোপাধ্যায়ের একটি গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি, বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাহ, অসাধারণ অসাধারণ, মানে খুবই ভালো লাগলো গান শুনে। এবার একটু গল্প করা যাক। আমি যতটুকু জানি আপনার সম্পর্কে, আপনি বাংলাদেশ বেতারে আছেন এবং গান ভালোবাসেন। আমরা তো ঢাকায় মানে 2002-03 সময় তো আসলে 2-3 পর্যন্ত তো আসলে রেডিও, এফএম রেডিও আসার আগ পর্যন্ত বাংলাদেশ বেতারই আমাদের গান শোনার সবচেয়ে বড় উইন্ডো। সেখানে কাজ করা, আবার গানের সাথেও থাকা, সবকিছু মিলে ক্যারিয়ার কিভাবে এনজয় করছেন? আসলে ওখানকার জবটাও তো আমার গান সংক্রান্তই, যেহেতু আমি একজন বাংলাদেশ বেতারের সঙ্গীত প্রযোজক। তো হয় কি, আসলে যেটাই দৈনন্দিন, যেটাই রুটিন, সেটাতে একটু ভালো লাগা কমে যায়, বোর লাগে। কিন্তু বাংলাদেশ বেতারে আসলে আমি একাই একটা মেয়ে, বাদ বাকি সবাই আমাকে একদম ছোট বোনের মতন স্নেহ করে এবং সারাক্ষণ গান নিয়ে আছে, এই খুশিতেই ভালো থাকি। আচ্ছা, এই গানকে ভালোবেসেই তো গান তো গানকে নিয়ে কোনো পরিকল্পনা করেছেন বা করা হয়? আমার সব পরিকল্পনাই গান নিয়ে। আচ্ছা আচ্ছা। আসলে এই বছরটা তো আমাদের খুবই মানে দুর্বিষহ গেল। তো এর মধ্যে বসে থেকে একটাই পরিকল্পনা করেছিলাম যে গানকে ঘরে বসে কি করে সবার মাধ্যমে পৌঁছে দেওয়া যায়। তো সেটা ভাবতে ভাবতে একটা একাডেমি করেছি আমি অনলাইন, শিমুদে মিউজিক একাডেমি। তো সেখানে দেখলাম যে হ্যাঁ, এটা দরকার ছিল। আসলে অনেকেই এই সময়ের মধ্যে বাসায় বসে হাঁপসে যাচ্ছিল যে আমরা কোথাও যেতে পারছি না, গান শিখতে পারছি না। তো দেশে এবং দেশের বাইরে যারা বাংলা গানটাকে ভীষণভাবে ভালোবাসেন এবং শিখতে চান, তাদের কাছে আমি আসলে গান শেখাটা একটু অন্যভাবে নিয়ে যেতে পেরেছি বলে আমার মনে হয়। তো আপাতত সব পরিকল্পনা আমার মিউজিক একাডেমি ঘিরে। এখন কি গান শুনবো? ও এখন গান শুনবো না? হ্যাঁ, গান শুনবো, কারণ এত রাতে যারা দর্শক বসে রয়েছে
তারা একজন হারমোনিয়াম নিয়ে বসে রয়েছেন, এরকম একটা সুন্দর গান শুনে হলো তারা স্বাভাবিকভাবে আশা করছেন যে আমি আর প্রশ্ন না করি, গান চলতে থাকে। একদমই তাই। রবীন্দ্রনাথের গানে যাই। খুবই সুপরিচিত একটি গান। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুবারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বাহ, মানে আমাদের টেকনিক্যাল টিম যারা শুনছেন, আপনার গানের সাউন্ড ঠিক করছেন, যারা অন এয়ার করতে গেছেন, তারা সবাই কিন্তু শুনছেন এবং তারা কিন্তু বেশ প্রশংসা করছেন। আমি কানে আর কি শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ কানে শুনতে পাচ্ছি। আমি একটু জানতে চাই যে এখন যেহেতু একাডেমি খুলেছেন, তরুণদের সাথে একেবারেই যারা কম বয়সী, একেবারে ছোট থেকে শুরু করে একটু মাঝ বয়সী অনেকেই দেখছেন, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন, তাদের লক্ষ্য কেমন দেখছেন? তারপর আরেকটা প্রশ্ন করবো, এটা শুনে দেখতে চাই। আসলে তরুণদের কিন্তু ভীষণ আগ্রহ। তারা শুধু মানে এখনকার নতুন যা কিছু পায়, সেটা হতে পারে কোনো ইলেকট্রনিক মাধ্যম, সেটা হতে পারে গান, সেটা হতে পারে ক্রিয়েটিভ কিছু, তারা কিন্তু অনেক ধাপ এগিয়ে। এবং এখন মাঝখানে কিছুদিন আমার মনে হচ্ছিল যে আমরা গান বা ফাইন আর্টস জাতীয় কিছু ফ্যাশন হিসাবে নিচ্ছি, মানে ভালোবেসে শিখছি না। কিন্তু এখন আবার হঠাৎ করে মনে হচ্ছে না, সবাই কিন্তু ভালোবেসে এটা শেখার চেষ্টা করছে। এটা আমার মনে হয়। আমি আপনার মনে হচ্ছে, আমি আমাকে ম্যাক্সিমাম মানে বেশিরভাগ সময় শিল্পীরা এভাবে সুন্দর করে বলেন, কিন্তু আমরা তো দেখি যে হুটহাট করেই, মানে আমি বলছি না তাদের মেধা নাই, কিন্তু কয়েকজন শিল্পীর নাম শোনা যায় প্রতি বছর, ঘুরে ঘুরে দুই একজন নতুন শিল্পীর নাম আসে। আমরা এখনকার ট্রেন্ডে বলি সেটাকে ভাইরাল বলি, হ্যাঁ। এবং তারপরে একটা তার গানের কাভার, একটা নতুন গান ভাইরাল হলে তারপরে সেই গানের হাজার খানেক কাভার করেন,
এক একজন এক এক রকম করে করেন এবং এটা লাইক শেয়ার ভিউ এর উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমি যদি ছায়ানটের সামনে যাই, আমি যদি উদিতির সামনে যাই, আমি যদি এরকম একাডেমির সামনে যাই, খুব বেশি ক্লাসিক শেখা ওই সোচটা কিন্তু আমরা ওভাবে চোখে পড়ে না। ঠিক আছে, এইখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে ভালো মানে একটু ভেঙেই বলি, সাবিনা ইয়াসমিন কিন্তু একজন, রুনা লায়লাও কিন্তু একজন, রেজওয়ানা চৌধুরী বন্যাও একজন, কিন্তু এই সময়ের কি আরো গায়ক গায়িকা ছিলেন না? অবশ্যই আছেন। তো এই অবস্থাতে এসেও যারা একদম আমি যেভাবে বললাম ভালোবেসে গান শেখেন, তারা সংখ্যায় কম হলেও আছে কিন্তু। না আমি ওটা বলছি না, ঠিক আছে, আমি বলছি সারগামের পরে আসছি আমি। আর আপনি যে একটা শব্দ বলেছেন যেটা এখন ভীষণ পরিচিত, ভাইরাল, এটা আমি আসলে নেগেটিভলি দেখি। কেন দেখি? আমরা আসলে মজা করার জন্য বোধহয় সোশ্যাল মিডিয়াতে বসি, কিংবা একটু হাসবো এই কারণে বসি, রাইট? তো যেটা হচ্ছে যে আমরা ভালো গান শেয়ার করছি না, একটা ছেলে বা মেয়ে কিংবা একজন ভালো গায়ক গায়িকা যেটা খুব ভালো গাইছে, তারা আমরা কারা কয়েকজন শেয়ার করছি, যারা গানটাকে ভীষণ ভালোবাসি তারা শেয়ার করছি। বাদ বাকি কিন্তু আমরা ওই যে যেটা নিয়ে বিতর্ক হবে বা হাসি সমালোচনা হবে, সেটা কিন্তু আমরা লক্ষ লক্ষ জন শেয়ার করছি। তো আমার এখানে আপত্তি ছিল আগাগোড়াই যে আমরা এটা কেন শেয়ার করব। আমি যদি প্রথম ব্যক্তি হই দেখার, তো আমি প্রথমবারে যদি সেটাকে অফ করে দিতাম যে থাক, না এটা তো বাজে কন্টেন্ট, আমার ছড়ানো দরকার নেই, তাহলে কিন্তু এই ভাইরাল শব্দটা পজিটিভলি আসতো। দর্শকরা, আমি ইউটিউবে এবং ফেসবুকে মোবাইল সামনে রেখেছি, লাইভে আমাদের অনুষ্ঠানটা দেখাচ্ছে আমাদের ATN নিউজের পেজে এবং নিউজ গ্যালারির পেজে। দর্শকরা কোশ্চেন আসছে, ক্লাসিক গান শোনার আগ্রহ আসছে, একটা গান শুনি। তো আমি কি এখন ক্লাসিক গান করব? আপনার স্বাধীনতা আপনার, কারণ এখানে যারা গান শুনতে আসছেন এত রাতে, তারা আসলে এমনও হতে পারে যে আয়ুব বচ্চন গান আপনার কাছে শুনতে চাইতে পারেন, এটা হতেই পারে, মানে তার মুডের উপর ডিপেন্ড করে। সুতরাং আপনি আপনার প্লেলিস্ট। আচ্ছা, আমি বরং আরেকটা রবীন্দ্রনাথের গান করে পরে এগোচ্ছি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলে যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের। আমার চোখে তো সকলে শুভ, সকলে নবীন, সকলে বিমান, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো, তারা কেবলে হাসে, কেবলে গায়, হাসিয়া খেলিয়া মরিতে যায়, কেবলে হাসে, কেবলে গায়, হাসিয়া খেলিয়া মরিতে যায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া
হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগেকার আমার মতো সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। এবার কি গান শুনবো? এবারে বাংলাদেশ বেতারের একটি গান গাই। আচ্ছা আচ্ছা, মানে গানের কথা লিখেছেন কাজী শফিক, গানের সুর আমি করেছিলাম আচ্ছা এবং গেয়েছিলেন জুলি শারমিলি বলে একজন শিল্পী, পরে আমিও গেয়েছি। আচ্ছা, নিজের সুরের একটি গান। তোমাকে ভালোবাসি বলে হারাতে লাগে এত ভয়, তোমাকে ভালোবাসি বলে হারাতে লাগে এত ভয়। যতই বিরহ জ্বালা দাও, যতই বিরহ জ্বালা দাও, এই মন মানে না পরাজয়। তোমাকে ভালোবাসি বলে হারাতে লাগে এত হয়তো দুজনার সুখের মিলন এই জীবনে আর হবে না। মধু এ ফাগুন হারিয়ে গেলে হৃদয়ে চিরদিন বেঁচে রবে না। যে প্রেম নয়নে বর্ষা ঝরায় না, যে প্রেম নয়নে বর্ষা ঝরায় না, সেই প্রেম বিষাদে ভরা। তোমাকে ভালোবাসি বলে হারাতে লাগে এত ভয়। যদি কোনোদিন হারাই দূরে, তুমি যেন পর ভেবো না। দুটি চোখের আড়ালে গেলেও কখনো হৃদয়ে আড়াল হব না। যে প্রেম জীবনে বিরহ আনে না, যে প্রেম জীবনে বিরহ আনে না, সে প্রেম কি করে মধুময়। তোমাকে ভালোবাসি বলে হারাতে
অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো। আসলে দর্শকদের কাছে যেটি হয় এই সময়টাতে আমি বিরতি না তো বিদায় নিয়ে নিই, কারণ আসলে কথা গল্পের সময় একেবারেই শেষ হয়ে গেছে। দর্শক যারা আমাদেরকে দেখছিলেন তারা নিশ্চয়ই আরও দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমরাও আপনাদেরকে এরকম সংবাদ বিশ্লেষণ সাথে সাথে শেষ এই বেলায় এসে একটু বিমোহিত করার চেষ্টা করবো। আজকে আমি সাদাত হাবিব সেতু নিচ্ছি বিদায়, কাল আবারও অন্য কোনো ইস্যুতে হাজির হবো আপনাদের সামনে। তবে বিদায় এভাবে নিব না, গান দিয়ে, যেহেতু অনুষ্ঠানের শেষ অংশ শুরু হচ্ছে, বিদায়টাও হবে গান দিয়ে। শিমুদে গান গাইবেন আপনাদের জন্য, গান গাইতে গাইতে আমরা বিদায় নিয়ে নিব। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে সঞ্চালনা করছেন সাবলীলভাবে। ধন্যবাদ নিউজ গ্যালারিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যারা প্যানেলে আছেন তাদেরকে ধন্যবাদ, যারা টিভি সেটের সামনে আছেন এখনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি দেশের একটা গান দিয়ে শেষ করছি। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। 12 মাসে 13